আমরা কন্ট্রাক্ট যেন না করা হয় সেই জন্য বাংলাদেশে যত বড় বড় ল এক্সপার্ট আছে সবার সাথে কথা বলে ওইভাবেই করা হয়েছে। সম্পূর্ণ স্যার যে এই আইনটির মাধ্যমে স্যার এটা নিঃসন্দেহে একটি ভালো এবং মানুষ আমি স্যার খসড়াইনটা নিয়ে লিখছি খুব প্রশংসিত হয়েছে আইনটি। এবং এটি স্যার একটা বিষয় যে নির্বাচন কমিশন গঠনটাও কিন্তু স্যার এরকম এটা প্রস্তাবনার মাধ্যমে ছিল বা আছে এখনো। এরপরে স্যার আমরা কিন্তু ওই নির্বাচন কমিশন পাইনি যাতে যে 3টা নির্বাচনে আমরা যা প্রমাণিত হয়েছে, এটা একটা বিষয় স্যার। আর একই সাথে এখানে 2টি অংশ আছে, যে একটা আইনজীবীর মধ্যে থেকেও বিচারক নিয়োগ হয়, আবার জুডিশিয়াল সার্ভিস থেকেও বিচারক নিয়োগ হয়। এটার কোনো ভাগ থাকবে কিনা, যে বা কিভাবে আসবে কোন ভাগে? আপনি অত্যন্ত বাংলাদেশে একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন। আমরা অতীতে নির্বাচন কমিশন যে ওটা কিন্তু আগে যারা যাচ্ছিলেন উনাদের মানে প্রধান করে গঠিত বাছাই কমিটির মাধ্যমে এই মানে বিদঘুটে সব নির্বাচন কমিশন পেয়েছিলাম। আপনার প্রশ্নটা জাস্টিফাইড। আমি শুধু আপনাকে অনুরোধ করব একটু লক্ষ্য রাখার জন্য, এখন যিনি প্রধান বিচারপতি আছেন আপনার কি মনে হয় ওনার নেতৃত্বে এরকম কিছু মানে খারাপ কিছু হওয়া সম্ভব? খালি এটা মনে রেখে আমরা মাঝে মাঝে খেয়াল করি না যে আমরা খুব গর্বের সাথেই বলি আমরা প্রধান বিচারপতি পদে এমন একজনকে পেয়েছি, আপিলেট ডিভিশনের জাজ হিসাবে এমন যাদেরকে পেয়েছি, আমরা বিশ্বাস করি আশা করি উনাদের মাধ্যমে যে জাজরা নিয়োগ প্রাপ্ত হবেন সেটা পূর্বের আমলের মতো হবে না, কনফিডেন্টলি বলতে পারি। আর যেটা আপনি বলেছেন যে বিচারপতিদের মধ্যে, এটা খুব ভ্যালিড কোয়েশ্চেন। আপনি সাবজেক্টটা সত্যি পড়াশোনা করেন, আপনাকে অনেক ধন্যবাদ, খুবই বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন করেছেন। এটা একটা দীর্ঘদিনের টেনশন যে কতজন লয়ার থেকে জাজ নিয়োগ করা হবে, কতজন আপনার নিম্ন আদালতের জাজ থেকে আইন নিয়োগ, উচ্চ আদালতে জাজ নিয়োগ করা হবে। আমাদের সংবিধানে 2টা বিধানই আছে, হাইকোর্টের আইনজীবীদের মধ্যে থেকে এবং নিম্ন আদালতের জাজদের মধ্যে থেকে। যাদের 10 বছর কমপক্ষে অভিজ্ঞতা আছে তাদেরকে উচ্চ আদালতে জাজ বানানো যায়। এখন সাধারণত রাজনৈতিক সরকারগুলোর একটা প্রবণতা ছিল ওনারা উচ্চ আদালতের আইনজীবীদের মধ্যে থেকে বেশি জাজ বানাতেন, বিকজ ওনাদের মধ্যে রাজনৈতিক পরিচয়টা খুব স্পষ্ট দেখে। তো এটা আমরা এই কমিশনের বিবেচনার উপর ছেড়ে দিয়েছি, তবু আমরা বলেছি যথাপযুক্ত প্রতিনিধিত্ব যেন থাকে। স্যার একটা প্রশ্ন করতে চাই স্যার, আপনি মানে এই যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, এখানে প্রধান বিচারপতির প্রশ্ন তুললেন, হ্যাঁ উনি ধরে নিতে পারি আমরা নিরপেক্ষ, কিন্তু এই কাউন্সিল নিয়ে তো ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে, বিশেষ করে গেল আমলের যারা প্রধান বিচারপতি ছিলেন তারাও তো নানান কিছু করেছে। সো এই কাউন্সিল কিভাবে নিরপেক্ষতা নিশ্চিত করে? শোনেন, আমি একটা জিনিস বলি, আপনি আইন দিয়ে যত আইনই করেন না কেন, আপনি আইন দিয়ে সমস্ত নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবেন না। সব মানুষই যদি খারাপ হয়, কারণ আমরা সবাই খারাপ, একটা আইন করলাম আমরা সবাই মিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ করবো, তো ওনারা ভালো হবে? তো আমরা তো এখন ধরেন আশাবাদ ব্যক্ত করেছি একটা যদি ভালো আমরা নজির স্থাপন করে যেতে পারি, বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে যখন ভালো নিয়োগ হবে একটা নজির স্থাপন করে যেতে পারি। নজির স্থাপন করলে, বেঞ্চমার্ক স্থাপন করলে আপনারা পরবর্তীকালে কার্যক্রমের সাথে কম্পেয়ার করে তখন বলতে পারবেন। আমরা পরে কি হবে এটা আমরা বলতে পারি না, আমরা কিছু বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাচ্ছি, সংস্কার তৈরি করে দিয়ে যাচ্ছি। এরকম বহু সংস্কার আপনার 2008 সনের 111 পিরিয়ড আমরা যখন বলে ওই সময় করা হয়েছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট পরবর্তীকালে কোনো কিছুই রাখে নাই। তো পরবর্তীকালে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে পরবর্তীকালে যে রাজনৈতিক সরকার আসবে সেটা যে দলেরই হোক, তারা জুলাই গণ অভ্যুত্থানকালে মানুষের যে স্যাক্রিফাইস, আত্মদান, রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেটাকে আগের মতো পদদলিত করবে না বলে আমার বিশ্বাস। স্যার আমার একটা বিষয় হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন, এটা থাকাটা উচিত কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রপতি এই ফাইল ফেরত পাঠাতে পারেন, সেটা কতবার ফেরত পাঠাতে পারবেন বা এরকম সুনির্দিষ্ট আছে কিনা। আর বয়স 45, প্রথমটা কি বলেছেন? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই প্রক্রিয়ার মানে প্রিজাইড করতে পারবেন, সেটা থাকা উচিত কিনা, বা এটা মানে এটা বাই ইমপ্লিকেশন থাকে, যিনি আপনার প্রধান বিচারপতি থাকেন বাই ইমপ্লিকেশন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিটা করতে পারে। বাট আমি মনে করি এটা এমন আর্জেন্সি না যে ধরেন প্রধান বিচারপতি 7 দিনের জন্য কোথাও দেশে গেছেন, 7 দিনের মধ্যে বিচারক নিয়ে করতে হবে, এটা এমন আর্জেন্ট কোনো বিষয় না। ফলে এখানে ভারপ্রাপ্তটা কথা বলার প্রয়োজন আমরা অনুভব করি নাই। আচ্ছা, রাষ্ট্রপতি কতবার ফাইল ফেরত পাঠাতে পারবেন? একবার। এটা কি নির্দিষ্ট করা নাই? না, ওটা বাই ইমপ্লিকেশন, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে সেরিমোনিয়াল দিক। আমাদের আগেও যে রাষ্ট্রপতি যে সাইন করতো সেটা একটু সেরিমোনিয়াল দিক ছিল, একবার ফেরত পাঠানোর স্কোপটা রাখানো হয়েছে, যদি কেউ পুনর্বিবেচনার স্কোপ থাকে পুনর্বিবেচনার জন্য করা হয়। একটা প্রশ্ন ছিল যে আমি জাকির এনজি বলেন আছি, তো এই যে সুপ্রিম কোর্টে যে বিচারপতিগুলো নিয়োগ দেওয়া হয় হাইকোর্ট বিভাগে, তাদেরকে অস্থায়ী ভিত্তিতে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়, 2 বছর পরে তাদেরকে স্থায়ী করা হলো। এই 2 বছর পর্যন্ত আমরা দেখেছি যে স্যার তারা ন্যায় বিচার করতে তারা অনেক সময় সমস্যা পড়েন।
বা হিপোক্রেসিতে ভুগে, যদি গভর্নমেন্টের অনুকূলে না হয় তাদেরকে স্থায়ী করা এটা হয়, আপনি এমন খুব লজিক আছে, স্যার। খুব ভালো কথা বলছেন। আমি বলি আপনাকে, এই বিধানটা ভালো না। 2 বছর না, কিন্তু অনধিক 2 বছর, মানে 2 বছর পর্যন্ত ওনারা অতিরিক্ত বিচারক থাকেন। আমরা অতীতে দেখেছি, বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে দেখেছি, এই অতিরিক্ত বিচারপতি থাকা অবস্থায় 2 বছর কালে তখন ওনারা একদম মানে কি বলবো, অতি অনুগত ভূমিকা পালন করেন এবং সরকার যা বলে তাই করেন। এবং ওনারা যে বেঞ্চে বসেন, সিনিয়র বিচারপতির সাথে দরকার হলে দ্বিমত পোষণ করেন, করে মানবাধিকার বিরোধী ভূমিকা রাখেন, সরকারি দলের মানে আজ্ঞাবহ ভূমিকা রাখেন। এখন এটা একটা খারাপ দিক বিধান, কিন্তু এটা করা হয়েছিল তো ভালো উদ্দেশ্য থেকে। তো অনধিক 2 বছর তো আছে, এটা আমরা যেহেতু সংবিধানের ব্যাপার, এটা আমরা টাচ করি নাই। স্যার একটা বিষয় গায়েবী মামলা বিষয়ে বললেন স্যার, 2500-এর বেশি প্রত্যাহার করছেন। 5 আগস্টের পরে অনেক জায়গা আমরা দেখেছি যে মামলা বাণিজ্য বা এমন অনেক আসামি করা হয়েছে, অনেক গায়েবী মামলার মতোই। এগুলো নিয়ে আপনারা কি চিন্তা করছেন? এখনো চলছে না, স্যার। একটু আপনি একটু তখন বলে- একটু শুনতে হবে। এর সাথে একটু আমি কথা বলে নিই। 1.5 লক্ষ গায়েবী মামলা হয়েছিল, মৃত ব্যক্তির নামে হয়েছিল, হসপালনরত ব্যক্তিদের নামে হয়েছিল। আপনি বলতেছেন যে ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলাগুলো শেষ করবে, মানে পুলিশ বা আওয়ামী লীগের নেতারা এইসব মামলার বাদী। অনেক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে নাই, কোন জায়গায় ককটেল ফুটে নাই। 1.5 লক্ষর মতো মামলা, এটা কি আপনার একদম স্পেসিফিক তথ্য আছে? কারণ হয় কি, আমি বলি ভাই, স্পেসিফিক তথ্য নাই তো, এটা আমরা মানে অনেক একটা তালিকা করছে 1,39,000। জি জি, আমি আপনাকে বলি, আমরা যেটা আইডেন্টিফাই করছি সেটাকে আমরা করছি। বিশেষত দেশের মাধ্যমে মানে একবারে বাতিল করে না না না, একবারে বাড়ি করা তো ইয়ে নাই, তাহলে তো আপনার বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু থাকে না, বুঝছেন না? আমরা আপনাকে যেটা বলেছি ফেব্রুয়ারির মধ্যে করব আশা করছি। হ্যাঁ, এখন একটা যদি সামনে লক্ষ্য না রাখি, আপনারা বলি আচ্ছা মামলা প্রত্যাহার করব, ফেব্রুয়ারির মধ্যে উত্তর না হলে আপনি আমার পর প্রশ্ন করবেন যে অগ্রগতি কোথায়। আমি তো চাই আপনারা যেন আমাকে জবাব দিতে আনতে পারেন যে ফেব্রুয়ারির মধ্যে বলেছিলেন কতটুকু হয়েছে। এই জন্য বলেছি, হয়তো 2-1 সপ্তাহ বেশি লাগতে পারে। আমার সহকর্মী যেটা জানতে চাইছিল যে 5 আগস্ট পরবর্তী অনেক মামলা তো, এবং এখনো অনেক মামলা কিন্তু স্যার হচ্ছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা। তো সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, 5 আগস্টের আগে এবং পরের হয়রানিমূলক মামলার মধ্যে 2টা সুস্পষ্ট পার্থক্য আছে। 5 আগস্টের মামলাগুলা করেছে সরকার, পুলিশ। 5 আগস্টের পরবর্তী মামলা সরকার করে নাই, বিভিন্ন ব্যক্তি করছে। খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যক্তি করছে, তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে, কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে, কেউ কেউ চাপে পড়ে করছে, কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে। আমরা একটা মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে 5 আগস্টের আগের আর পরের মামলা একটু ডিফারেন্ট, একটু প্লিজ খেয়াল রাখবেন। আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে এই মামলাগুলা যখন হবে, পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। এখন আপনারা তো একটা জিনিস জানেন, এটা তো আর আমাদের প্রত্যাশা মাফিক পুলিশ বাহিনী না, গত 15 বছরের পুলিশ বাহিনী, তাদের উত্তরাধিকারিত্ব আমরা পেয়েছি, কিছু ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। আর আদালতে যে মামলাগুলো দায়ের করা হয় বা যেটা বিচারিক স্টেজে আসবে, সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এখানে কোনো রকম ডিকটেশন হবে না, মেরিট না থাকলে অবশ্যই ওনারা ব্যবস্থা নেবেন। স্যার, এই যে 25,000 মামলা, তো অনেক মামলা, এই অল্প সময়ে আপনি জাস্টিফাই মানে কিভাবে জাস্টিফাই করবেন যে এগুলো সব রাজনৈতিক মামলা? এর মধ্যে যদি আমিও অনৈতিকভাবে ঢুকে যেতে পারি বা অন্য কিছু, আমি আপনাকে বললাম না 4টা ক্রাইটেরিয়া আছে, এই জন্য তো টাইম লাগছে। 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা ক্রাইটেরিয়া বলেছি, একবার আবার বলি। একটা হচ্ছে পুলিশ মামলা করেছে কিনা। গায়েবী মামলা নিয়ে আপনারা রিপোর্ট করেছেন, আপনারা জানেন না গায়েবী মামলাগুলো কোন ধারাতে করা হয়? বিস্ফোরক আইনে, অস্ত্র আইনে, পুলিশকে অ্যাসল্ট, পুলিশকে কর্তব্য কর্মে বাধা, আর হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। একসাথে 4-5টা দিয়ে দেয় না? তারপরে এজাহারের ভঙ্গি একরকম থাকে না? তারপরে হচ্ছে সবগুলাতে আপনার অনেক সংখ্যক আসামি থাকে না? এবং সব মামলাই আপনার নির্বাচনে আগে পরে বা বড় আন্দোলনের আগে পরে হয় না? সেগুলির ভিত্তিতে বাছাই করেছি, যেটা সন্দেহ সেটা বাদ দিয়েছি। যেটা এই যে উনি যে বললো অনেক সংখ্যা হতে পারে, কিন্তু আমরা একদম নিঃসন্দেহে থাকার জন্য আমরা ওখানে কোর্ট রেকর্ড সেগুলি দেখার চেষ্টাও করা হচ্ছে। তারপর আমরা আরো স্ক্রুটিনি করছি, অনেক সাবধানে এগোচ্ছি, দেখে নাম্বারটা কম হচ্ছে। আপনাকে বলেছি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করতে পারবো, এটা হচ্ছে আমরা পিপির মাধ্যমে আবেদন করব। আশা করছি কোর্টকে যদি পিপির মাধ্যমে যদি আবেদন করা হয়, প্রত্যাহারের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। জেলার সংখ্যা আরো বাড়াবেন কিনা? মানে 25 জেলা, সব জেলায় আমরা তো 25 জেলা বলে না 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 না, আমরা তো তথ্য চেয়েছি, একটু শোনেন। পিপি নিয়োগ তো সব জেলায় একই সাথে হয় নাই, বিভিন্ন প্রক্রিয়াতে হয়েছে,
ঠিক আছে, কোন কোন জেলাতে পিপি নিয়োগ হয়েছে যেই মাসে অন্য জেলাতে করতে তার 1 মাস বেশি লেগে গেছে। এখন আমরা সমস্ত পিপি অফিসকে বলছি আপনারা এই 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে লিস্ট পাঠান। এই লিস্ট পাঠাতে পেরেছে 25টা জেলার থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 25টা জেলার থেকে আমরা 2500-এর বেশি মামলা পেয়েছি। আমরা স্ক্রুটিনি করে এগুলি প্রত্যাহার করার ব্যবস্থা নিচ্ছি। সিসিদের মাধ্যমে কমিটি করে মামলাগুলির একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সব জেলা হবে এবং আরো বাড়বে এই মামলা। আপনারা যে কমিটির মাধ্যমে বিজ্ঞপ্তি বলেছেন, ওই কমিটি 3-4 মাস পর 4টা মামলা মাত্র হাজির করেছেন। তো এই গতিতে গেলে তো আমার 15 বছর লাগবে। ওই কমিটির মাধ্যমে 4টা মামলা এসেছে। জি হ্যাঁ, যে আপনি যে কমিটির কথা বললেন, এই 4টা মামলা তো গত সপ্তাহে আমরা প্রত্যাহার করে দিলাম। এটা এই এখন আমি যদি 4 মাসে 4টা মামলা প্রত্যাহার হয় তাহলে আমাকে বলেন। এই জন্য আমরা একটুখানি, যেহেতু আমরা এইসব ব্যাপারে একটা আমাদের জনগণের মধ্যে ঐক্য আছে যে গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। আমি জানি, আপনি তো এটা জানেন, ওখান থেকে 4টা মামলা প্রত্যাহার হয়েছে, বুঝছেন না? ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে জনগণ এসে করবে, আর এটা হচ্ছে আমরা সহযোগী করছি। আমি আপনাদেরকে নাম্বারটা আবার বলি, কনফিউজ হয়ে না। দাঁড়ান, আমি বলেছি, আমি শোনেন, আমি বলেছি 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি। স্যার, এই 2500 মামলা স্যার কতদিন থেকে কতদিন? আপনি বলেছেন 5 আগস্টের পূর্বে, মানে কোন সময়কাল কি স্যার চিহ্নিত করেছেন? ফ্যাসিস্ট শাসনামল। স্যার, আলাদা করে এর জন্য আবেদন করার সুযোগ আছে নাকি? যেসব মামলা এই গায়েবী মামলা, মানে যেসব গায়েবী মামলায় অলরেডি গায়েবী নির্বাচনের আগে মানে সাজা দিচ্ছে, সেসব ক্ষেত্রে ওইসব মামলাগুলো সেটা আমরা পরে দেখব। সাজা যেটা হয়ে গেছে, সাজা হয়েছে এরকম মামলা কিন্তু খুব কম, পরে দেখব। না, খুব বেশি সাজা হয় না। জি বলেন। স্যার, নিয়োগ নিয়ে একটা প্রশ্ন স্যার, আপনারা আগের সরকার, আগেও সরকার রাজনৈতিক সরকার ছিল, সামনে রাজনৈতিক সরকার আসবে। আমরা দেখি স্যার, প্রধান বিচারপতিকে মনের সঙ্গে না মিল হওয়ার কারণে অসুস্থ হয়ে গেছেন এবং তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠিয়ে দিচ্ছেন। এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটছে। এবং সুপারসিডের একটা ট্রেডিশন তো স্যার অব্যাহত আছে, যে পছন্দ হলো না, আমি 5-4 করে সুপারসিড করে প্রধান বিচারপতি বানিয়ে দিচ্ছি। এটার প্রোটেকশনটা কি হবে? প্রধান বিচারপতি চিফ জাস্টিস যদি এই ধরনের আনসিকিউর অবস্থা থাকে, তাহলে স্যার এটার প্রোটেকশনটা আপনি কিভাবে নিশ্চিত করবেন, কাউন্সিল হোক বা সংবিধানের মাধ্যমে? শোনেন, এটা একটাই উত্তর, সেটা হচ্ছে ধরেন আমরা অতীতে অনেক কিছু দেখেছি, এই জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক আশঙ্কা হয়। তা আমার কাছে মনে হয় কি, অতীতের সাথে ভবিষ্যতের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, অতীতে কখনোই আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ছাত্র জনতা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য হাজার হাজার মানুষ প্রাণ দেয় নাই, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেনি। আপনারা তো সবাই দেখেছেন, এরশাদ আমলে 40-50 জন মারা গেছে, খালেদা জিয়ার 2 আমলে মিলে বোধ হয় 12-15 জন মারা গেছে, এর বেশি গেছে যায় নাই। আর এখানে আপনার 2 সপ্তাহে 1000 লোক মেরে ফেলছে। এত বড় একটা গণহত্যার পরে একটা সরকার এসে মানে আগের সরকারগুলোর মতো আচরণ করবে, এটা মানে আমি বিশ্বাস করতে চাই না। এটা তাদের মনে থাকবে। আর হচ্ছে, তারা তো নিজেরা সাফার করেছে। আজকে আগামীতে যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসার কথা, তারা তো 15 বছর এই নিপীড়নটা দেখেছে, একটা দেশ কোথায় চলে যেতে পারে। ফলে আমরা আশা করছি আগের চেয়ে একটু ভিন্ন সময় হবে, আগের মতো এতটা খারাপ হবে না। সংবিধান সংস্কার কমিশন একটি সুপারিশ করেছে অন্যান্য সুপারিশের কথা। যেহেতু আপনারা বিচার বিভাগ সংস্কারের আগে বিচারের অনেক কিছু সংস্কার করছে, সেই জন্যই প্রশ্নটি করা। তারা বলেছে যে প্রত্যেক বিভাগে হাইকোর্টে একটি আসন স্থাপন করা হবে। এই বিষয়ে কি আপনাদের অবস্থানটা? আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি, সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে, ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলি তো আমরা হাত দিব না। সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নাই, ঠিক আছে? কাজে আমরা শুধুমাত্র সেগুলি করব, সেই সংস্কারগুলো করছি যেটার সাথে রাষ্ট্রের শক্তি এবং সক্ষমতা জড়িত, রাষ্ট্রের প্রতিষ্ঠানের শক্তি এবং সক্ষমতা জড়িত, এবং যেগুলি ব্যাপারে ব্যাপক ঐক্যমত্র বহু বছর ধরে সমাজে প্রতিষ্ঠিত। আপনি কি চিন্তা করতে পারেন কোন রাজনৈতিক দল বলবে যে না, উচ্চ আদালতে বিচারক আমার ইচ্ছা মতো নিয়োগ হবে? কেউ বলবে না। এটা আমরা বহু বছর বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপার, এটা নিয়ে তো আমাদের সমাজে ঐক্যমত আছে। আমাদের সংবিধানে 56 বছর যাবৎ এই বিধানটা রয়েছে, 54 বছর যাবৎ বিধানটা রয়েছে। ফলে এই সমস্ত সংস্কার আমরা করব। আমরা ধরেন যদি সব সংস্কারের জন্য বসে থাকি,
রাজনৈতিক ঐক্যমত যেটা হয়ে আছে, বিচার বিভাগের স্বাধীনতা, এটা তো রাজনৈতিক ঐক্যমত মানে সুপ্রতিষ্ঠিত, এবং আমরা আবার বিচার বিভাগ কমিশনের এন্ডোর্সমেন্টও নিয়ে নিচ্ছি। এটার জন্য আমরা বসে থাকবো না। স্যার তাহলে একটু প্রশ্ন, আপনি তো সহজে পাই না আমরা, এই জন্য প্রশ্নগুলো জি। প্রশ্ন প্রথম সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশন কিছু সুপারিশ তারা করেছে এই সংক্রান্ত, সেইগুলো কি আপনারা অধ্যাদেশ দিয়ে করবেন নাকি পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করবেন? নাম্বার ওয়ান স্যার। আচ্ছা, নাম্বার ওয়ানটা আগে বলি। সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে, সংবিধান সংস্কার বিশেষ করে, এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনই ডিসাইড করবে যে ওনারা কিভাবে করবে। একটা আপনার ইয়েতে নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা, যাচ্ছে ঠিক আছে যেই দলই ক্ষমতায় আসুক, যে পার্লামেন্টই গঠিত হোক, আমরা এই সংস্কারগুলো করব, বা গণপরিষদের নির্বাচন করবে কিনা, নির্বাচন একই সাথে সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ দুইটার নির্বাচন করে ফেলো, আপনি আগে নির্বাচিত হলে পার্লামেন্টের মেম্বারও থাকলেন, গণপরিষদের মেম্বারও থাকলেন, সেই প্রক্রিয়া যাবে কিনা এটা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো যে আর নির্বাচনী সংস্কার যেটা বলছেন একটু বলি, নির্বাচনী সংস্কারে কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না, সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই সরকারের আমলে হয়ে যাবে ওটা। আপনি বলছেন গণপরিষদের জাতীয় নির্বাচন, তাই গণপরিষদ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? না না না, আমি বললাম এটা পসিবিলিটি হিসাবে, যে কিভাবে হবে না হবে অনেকগুলো এভিনিউ হিসাবে বললাম। জুলাই আগস্টের যারা এখন যারা জেলে আছেন তাদের বিচার আগে হবে নাকি নির্বাচন হবে? আপনার নির্বাচনটা আসলে কবে হচ্ছে এটা যদি নির্বাচনের সাথে বিচারের কোন রকম বিরোধ নাই, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না, আমাদের তো একটা হচ্ছে কনভেনশনাল কোড, আর হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ পুনর্গঠন করতে হয়েছে, প্রসিকিউটর নিয়োগ, তদন্তকারী নিয়োগ, বিচারক নিয়োগ, এমনকি ভবন মানে রিপেয়ার করা, সংস্কার করা, সব কাজ আমরা করেছি এবং পূর্ণ গতিতে এই বিচার চলছে। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট, এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। আমরা হয় কি ঘন ঘন শুনানির ডেট পড়লে তখন যখন আসামিদের আমরা নিজের চোখের সামনে দেখি তখন মনে হয় হয়তো বিচার হচ্ছে, কিন্তু প্রি ট্রায়াল স্টেজে বিচারের গতি নিয়ে আমরা তো চোখে দেখি না, তো এই জন্য মনে হয় তো গতিটা স্লথ, কোনোভাবেই স্লথ না, আপনাদের এটা আশ্বস্ত করতে পারি। এমনকি আমরা যদি বিচার আরো দ্রুত করতে হয়, আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব, উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচার বিচারের গতিতে চলবে, বিচারের গতি নির্ধারণ করে হচ্ছে বিচারক ট্রায়াল, নির্বাচনের গতি নির্ধারণ করবে হচ্ছে রাজনৈতিক দলের ঐক্যমত্য, এটার সাথে এটা কোনো বিরোধ নাই। এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি, আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। জি এটা বলেছি আর বিষয় নাই। বলছেন যে আমরা সংবিধান বলি, কিন্তু সংবিধানের সবকিছুকে এখন মানা সম্ভব হচ্ছে। তো এই সরকার যে প্রতিষ্ঠা পরিষদ, এটা তো একটা রেফারেন্সের মাধ্যমে হয়েছে, কিন্তু এটা প্রোক্লামেশন দরকার। এই বিষয়ে কি আপনাদের এটা নিয়ে আজকে কথা বলবো না, তাহলে আপনি আমার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে ওইটারই হেডিং করবেন, বুঝছেন? আমি শোনেন, আমার যদি প্রোগ্রেস না থাকে, হ্যাঁ, আমার তো আপনাদেরকে গুড নিউজ দিতে ইচ্ছা করে। আমি ধরেন আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা এখানে আসছি কেন, কিছু ভালো খবর দেওয়ার জন্য। তো এই যে আপনি ধরেন ছোট্ট একটা নিউজ, এই যে অ্যাটাস্টেশন করা যাচ্ছে অনলাইনে, কত মানুষ যে খুশি হয়েছে। অনলাইনে অ্যাটাস্টেশন ছোট ছোট জিনিস, জানেন, আমরা ছোট ছোট আরো কিছু কাজ করেছি, এখানে বলতে পারি না। যেমন ধরেন বিয়ের যে ফর্ম ছিল সেখানে লেখা থাকতো বিবাহিতা নাকি কুমারী, বুঝছেন, এটা একটা অমর্যাদাকর শব্দ একটা মেয়ের জন্য, সেটা আমরা অবিবাহিতা করে ফেলেছি। ছোট ছোট কাজ করেছি, এরকম কাজ আরো অনেকগুলা চিন্তা আছে। বিয়ে ট্যাক্সে আজকে সাইন করলাম। হ্যাঁ, আপনি ট্যাক্স ছাড়া বিয়ে করতে পারবেন। আর কত
ঠিক আছে, ভালো থাকবেন।